এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা একটি আনসলভ হরর। তবে আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন একটি আনসলভ হরর। আজ বাড়িতে সকলের মুখে শোকের ছায়া। আসলে আমাদের বাড়িতে কিছু হয়নি, হয়েছে আমাদের এক প্রতিবেশী বাড়িতে। সেই বাড়িতে নিজের বাবা ও মায়ের সাথে বাস করত একমাত্র ছেলে অরিন্দম কাকু। আমাদের সে খুব স্নেহ করত, আমরাও তাকে অনেক ভালোবাসতাম। আমি যখন এর কথা বলছি তখন আমি ওই ক্লাস 10-এ পড়ি। কাকুর বয়স খুব বেশি হলে 32। অরিন্দম কাকু তখন দীঘার একটা খুব ভালো হোটেলে ম্যানেজারের কাজে নিযুক্ত হয়েছে। লেখাপড়াতেও তুখোড় ছিল সে। হোটেল ম্যানেজমেন্ট শেষ করতে করতেই পার্ট টাইম নানান হোটেল, ক্যাফে ইত্যাদিতে কাজকর্ম করে অনেক অভিজ্ঞতাও অর্জন করেছে। তাছাড়াও আরও কিসব নিয়ে পড়াশোনা করত কাকু। আসলে আমার বয়স তখন কম ছিল, অত উঁচু লেভেলের জিনিসপত্র আমি বুঝতাম না। তা যাই হোক, কাকু দীঘার হোটেলে জয়েন করার প্রায় 3 দিন পরেই বাড়ি ফিরে আসে। গায়ে তার ধুম জ্বর। সে একা ফিরতে পারেনি, সেখানকার 3 জন লোক এসে তাকে দিয়ে গেছে। বাড়ি ফেরার পর একটানা 5-7 দিন কাকু কেবল জ্বরের মধ্যে ভুল বকেছে আর বেঘরে ঘুমিয়েছে। আর তার সারা শরীর পুড়তে থেকেছে সাংঘাতিক জ্বরে। এর মধ্যে একদিন সন্ধ্যের দিকে আমি তাকে দেখতে গিয়েছিলাম। প্রায় 7 দিন পর তার জ্বর তখন একটু কমেছে বলে সে উঠে বসেছে, কিন্তু বিছানা ছেড়ে নড়তে পারেনি সে। আমি তাকে কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করাতে সে আমায় সব বলেছিল। কাকু আমার দিকে তাকিয়ে বলল, জানিস, বড়দের সব বললে তারা ঠিক বুঝবে না, অযথা এটা সেটা বোঝাতে থাকবে, কিন্তু তুই সেসব করবি না, আমি জানি। তাই আমি তোকেই বলবো সব, একমাত্র তুই বুঝবি, শোন। কাকু বলতে শুরু করলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এমন অসুস্থ শরীর নিয়ে তার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তাই কাকুর হয়ে আমি বাকি কাহিনীটা শোনাচ্ছি। কাকুকে দেখে খুব খারাপ লাগছিল। সে বলল, আমি যেদিন রওনা দিলাম সেদিন ঘণ্টাখানেকের মধ্যে দীঘা পৌঁছালাম। হোটেলে যেতে যেতে আরো মিনিট 30 তখনও সূর্য ডোবেনি।
আমার সমস্ত চার্জ বুঝিয়ে দেওয়ার পর ওরা বলল হোটেলটা একটু ঘুরে দেখে নিতে। আমার আজ নাইট শিফট, রাত 8টা থেকে সকাল 6টা অবধি। আমি এদিক সেদিক খানিক দেখে খানিক সমুদ্রের পাড়ে হেঁটে এসে ঘন্টা দুয়েক ঘুম দিলাম। তারপর রাত 8টার একটু আগে রিসেপশনে গেলাম। আমার হাতে দায়িত্ব দিয়ে আরেকজন সই করে বেরিয়ে গেল হোটেল থেকে। প্রায় ঘন্টা খানেক কাটল, কোনো কাস্টমার নেই। বুঝলাম আজ আর কেউ আসবে না। ততক্ষণে রাত 1টা বেজেছে। চারিদিক বেশ নিস্তব্ধ। পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে এটা ওটা ঘেঁটে দেখছি। হঠাৎ খেয়াল হলো কেউ একটা হোটেলের মধ্যে ঢুকে এসেছে। মুখ তুলে দেখলাম একজন পুরুষ মানুষ, বেশ লম্বা চেহারা কিন্তু রোগা, পরনে দীর্ঘ কালো কোট ও কালো জিন্স। এমন রাতের বেলাতেও তার চোখে একটা গাঢ় কালো কাঁচের চশমা, তাতে তার চোখ এতটুকু দেখা যাচ্ছে না। উনি সোজা আমার ডেস্কের কাছে এসে বললেন উনার একটা রুম চাই। আমি যথারীতি ফর্মালিটিস সম্পূর্ণ করে 10 নম্বর রুমের চাবিটা নিয়ে তাকে ঘর দেখিয়ে দিয়ে এলাম। মানুষটিকে আমার খুবই অদ্ভুত লাগছিল। ভীষণ স্বল্পভাষী ও ঠান্ডা প্রকৃতির। তার সংস্পর্শে বা আশেপাশে থাকলে কেমন কেমন যেন নেগেটিভ অকওয়ার্ড টাইপের একটা ভাইব আসে। সব মিটিয়ে আমি রিসেপশনে এসে বসলাম। ততক্ষণে প্রায় রাত 2টোর কাছাকাছি সময়। ডেস্কে এসে বসার আধ ঘন্টা পরে হঠাৎ রুম সার্ভিসের ফোনটা বেজে উঠল। হোটেলে সেই মুহূর্তে মাত্র 2 জন গেস্টই ছিল। কিছুক্ষণ আগে আসা সেই ভদ্রলোক আর দুপুরে আসা একটি ম্যারিড কাপল। আমি ফোনটা ধরতে বুঝলাম 10 নম্বর রুম থেকে একটু আগে আসা লোকটি কথা বলছে। তিনি জিজ্ঞেস করলেন কিছু খাওয়ার পাওয়া যাবে কিনা। আমি বললাম আসলে রাতটা অনেক হয়ে গেছে, হোটেলে যে শেফ আছেন তার শিফট শেষ হয়ে গেছে, কিন্তু আমি নিজে কিচেনে গিয়ে দেখছি যদি কিছু খাবার পাওয়া যায় তাহলে আমি তার রুমে গিয়ে দিয়ে আসব। উনি ফোনটা রেখে দিতে আমি কিচেনে গেলাম। বিশেষ কিছুই নেই, কাল ভোরের আগে বাজার হবে না। এ হোটেলে খাবার একদম ফ্রেশ ব্যবহার করা হয়, খাবারের মান খুবই ভালো। ফ্রিজ খুলে গোটা কয়েক ডিম দেখতে পেলাম, তা দিয়ে একটা অমলেট বানিয়ে দিলাম, আর বাকি কয়েকটা ডিম সিদ্ধ করে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিয়ে চললাম 10 নম্বর রুমের দিকে। এসব সেরে উঠতে উঠতে রাত তখন 3টে। আমি গিয়ে রুমের বেল বাজালাম। 1 মিনিট কেটে গেল, ভেতর থেকে কোনো উত্তর নেই। দরজা বন্ধই রইল। আমি আবার বেল দিলাম, কিন্তু এবারেও সেই একই নীরবতা। এরপর বেশ ঘন ঘন কয়েকবার বেল বাজালাম। দরজাও ধাক্কালাম অনেকবার। স্যার স্যার বলে ডাকলামও, কিন্তু তবুও কোনো শব্দ নেই। আমার কাছে রুমের এক্সট্রা কি ছিল, কিন্তু সেটা ডেস্কের কাছে। শেষবারের মতো আরো কয়েকবার তাকে ডাকাডাকি করে যখন সাড়া পেলাম না, তখন ফিরে চললাম রিসেপশনের দিকে। কোনো এমার্জেন্সি বা হেলথ রিলেটেড কোনো ইস্যু হলে আমাকে ম্যানেজার হিসেবে কিছু একটা স্টেপ নিতে হবে, এটা রুলসের মধ্যে পড়ে। সেদিন একটা সমস্যাও ছিল, আমার ফ্লোরে আমি ছাড়া আর কেউই ছিলাম না।
হোটেলে টুরিস্ট নেই সেহেতু প্রতিটা ফ্লোরে একজন করে লোকই আছে, তাই এখানে যা করার আমাকেই করতে হবে। আমি ডেস্কে ফিরে এসে 10 নম্বর রুমে ফোন করলাম। ফোন বেজে বেজে কেটে গেল। বুঝলাম কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। এক্সট্রা চাবিটা নিয়ে রুমের দিকেই যাব ঠিক করলাম, কিন্তু তবুও কেন জানি না মনে হলো আরেকবার ফোন করে দেখি যদি ধরে। আমি করলাম। অনেকক্ষণ রিং হবার পর ফোনটা রিসিভ হলো, তবে আমি কিছু বলার আগেই ওপার থেকে অদ্ভুত একটা স্বর শুনলাম, আর সাথে সাথে গায়ে কাঁটা দিয়ে উঠল। কেউ যেন ভীষণ কষ্টে কিছু বলতে চাইছে। সে কণ্ঠস্বর একেবারে আলাদা। অদ্ভুতভাবে হঠাৎ লাইনটা কেটে গেল। আমি এতটুকু দেরি না করে চাবি নিয়ে ছুটে চললাম 10 নম্বর রুমের দিকে। চাবি খুলে ঘরে ঢুকলাম। ঘর সম্পূর্ণ অন্ধকার। রুমের লাইটগুলো জ্বালাবার চেষ্টা করলাম সুইচ বোর্ড হাতড়ে, কিন্তু একটা লাইটও জ্বলছে না। তার উপর ঘরের মধ্যে অদ্ভুত একটা গন্ধটা আমার চেনা নয়। একটা পচা পচা ভাবও আছে তাতে। পকেট হাতড়ে আমার মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম। ঘরের মধ্যে কোনো কিছুর কোনো পরিবর্তন নেই, সব যথাস্থানেই রাখা, কিন্তু সেই মানুষটি কোথাও নেই। ঘরটা বেশ বড়, মোবাইল ফ্ল্যাশের আলো সে ঘরে কুলিয়ে উঠতে পারছে না। আমি এগিয়ে চললাম বাথরুমের দিকে। বাথরুমের দরজা খোলাই ছিল। আমি ভালো করে দেখলাম সব দিক, সব স্বাভাবিক। আমি বেরিয়ে এসে ঘরে পা দিলাম, আর ঠিক তখনই আমার শরীরটা ভীষণভাবে ঠান্ডা হয়ে গেল। সারা ঘর লণ্ডভণ্ড, সারা ঘরের জিনিসপত্র অগোছালো, আর এসবের মাঝখানে খাটের তলা থেকে দুটো উজ্জ্বল চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। এ চোখ সাধারণ ধরনের নয়, চোখের মধ্যে মনি নেই, পুরো চোখটাই পাথরের মতো সাদা। এইবার খাটের নিচ থেকে একটা ভয়ানক হাড় বের করা শরীর একটু একটু করে বেরিয়ে আসতে থাকলো। তার সারা শরীরে হাড়ের ওপর কেবল পাতলা গলিত মাংসের পরত। সে ধুকতে ধুকতে খুব কষ্ট করে 4 হাত পায়ে চলতে চলতে আমার দিকে এগিয়ে আসছে। আমি কোনো রকমে এগিয়ে গিয়ে দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু এইবার যেন আমার শরীরটা আরো ঠান্ডা হয়ে গেল। দরজা আটকে যাবার ভয়ানক আওয়াজ ও সাথে সাথে বিকট একটা হাসির শব্দ। মনে হলো কোনো মহিলা কণ্ঠ হেসে উঠছে যেন। দরজাটা কিভাবে যেন বাইরে থেকে লক হয়ে গিয়েছে। আমি অনেক টানাটানি করেও কোনো ফল হলো না। হাতের ফ্ল্যাশটা হঠাৎ ঘরের দিকে ফেলতে অবাক হয়ে গেলাম। সেই ভয়ানকটিটাকে আর দেখা যাচ্ছে না। এদিক ওদিক আলো ফেলেও দেখলাম, কিন্তু কোথায় হারিয়ে গেল সে?
এসবের মধ্যে এখন হঠাৎ চোখে পড়ল ঘরের প্রত্যেকটা দেয়ালে ভর্তি হয়ে আছে রক্তের দাগ। রক্তের আষ্টে গন্ধে গা পাকিয়ে উঠছে। এইবার যেন আমার পায়ের পাতায় কিসের একটা ঠান্ডা ছোঁয়া অনুভব করলাম। সেদিকে আলো ফেলতেই হাত থেকে মোবাইলটা পড়ে গেল আমার। সেই ভয়ানক পিশাচটা আমার শরীর বেয়ে উঠতে চেষ্টা করছে। ভয়ের দিক দিশা হারিয়ে আমি সামলাতে না পেরে মেঝের উপর পড়ে গেলাম, আর একটু একটু করে সেটা আমার গায়ে উঠতে থাকলো। আতঙ্কে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। এইবার হুড়মুড় করে সে পিশাচ আমার মুখের কাছে এসে যেন কামড়ে ধরলো আমায়। আমি ভয়ানক এক চিৎকার দেওয়ার চেষ্টা করতে করতে জ্ঞান হারালাম। চোখ খুলতে দেখি আমায় ঘিরে বসে আছে কয়েকজন মানুষ। আমার বুঝতে একটু সময় লাগলো। হোটেলের স্টাফ এবং বাকিরা। একটু ধাতস্থ হতে তারা আমায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি যতটা পারলাম তাদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তারা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। জানিস, কাল রাতে নাকি কোনো ট্যুরিস্টই আসেনি, রেকর্ড বুকে কোনো এন্ট্রি করা নেই, কোনো রুম বুক হয়নি কাল রাতে। এমনকি হোটেলের 10 নম্বর রুমটা তো স্টোর রুম, সেখানে কেউ কিভাবে থাকতে পারে? তাদের মুখে সব শুনে আমার মনে হলো আমি বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখেছি। এরপর থেকেই আমার জ্বর আসতে শুরু করে। কিন্তু একটা জিনিসে ওই একটাই জিনিস আমার মনে হয়েছে যে যেটা দেখলাম সেই ঘটনাটা হয়তো কোনো স্বপ্ন নয়। যদি স্বপ্নই হবে তাহলে এটা কি? এই বলে কাকু নিজের জামাটা সরিয়ে বুকের কাছটা দেখালো। আমি দেখে অবাক হয়ে গেলাম। সেখানে বেশ খানিকটা অংশ জুড়ে ফুটে রয়েছে একটা শুকনো ক্ষতের দাগ। ওপর থেকে দেখে সেটাকে মনে হচ্ছে অনেক দিন আগে হয়তো এখানে কোনো গভীর ক্ষত হয়েছিল। এখন তা পুরোপুরি শুকিয়ে গেছে, রয়ে গেছে কেবল দাগটা। আমার হঠাৎ যেন মনে হলো কাকুর আবার জ্বর আসছে। খুব কষ্ট করে সে বলল, আমি বোধহয় আর বেশি দিন থাকবো না, বুঝলি? শরীরের মধ্যে এক তোলপাড় চলছে। এখন বাড়ি যা, পরে দেখা হবে। আমি কাকুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। ফেরার পথে হাঁটতে হাঁটতে অনেক কথা ভাবছিলাম। রাতে বিছানায় শুয়েও ঘুম আসেনি, কেবল নানান চিন্তা ভাবনায় জর্জরিত এক রাত সেটা। আর পরদিন সকালে শুনলাম কাকু মারা গিয়েছে। এরপর সন্ধ্যের দিকে একটা কথা কানে এলো। কাকুকে যারা শ্মশানে দাহ করতে গিয়েছিল তারা নাকি বলেছে কাকুর দেহটা কিছুতেই পুড়ছিল না। ইলেকট্রিক চুল্লি হওয়া সত্ত্বেও সময় লেগে গেল প্রায় 6-7 ঘন্টা। এর মধ্যে চুল্লিতে হঠাৎ অদ্ভুত কি সব যান্ত্রিক গোলযোগও দেখা দিয়েছে। সেই কারণে ঘন্টা দেড়েক আরো দেরি হয়ে গেছে। কিন্তু তবুও এতটা সময় লাগা
সম্ভব কি? নাকি এর মধ্যে আরো ভয়ানক কোনো জটিলতা লুকিয়ে আছে, তা আজও আমার কাছে ধোঁয়াশা। আপনার কাহিনীটি শুনে কি মনে হলো? কেন ঘটলো এসব ঘটনাগুলি? আপনার কি মনে হয় তা এখনই কমেন্টে জানান। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব এবং তাদের উত্তর দেব। অনেক ভালোবাসা ও ধন্যবাদ রইল সকল শ্রোতা বন্ধুদের। খুব ভালো থাকুন সবাই। আজকের মতো চলি তবে। সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।